আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আমাদের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের ক্লাস টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। এখন আমরা গতদিন অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি, আজকে ইম্পারেটিভ সেন্টেন্স। তবে গত ক্লাস যারা মিস করছেন বা নতুন যারা আছেন, হ্যাঁ, আপনারা দুইজন আমাদের গ্রুপ আছে, গ্রুপে অ্যাড হয়ে থাকবেন। আমাদের ফেসবুক যে পার্সোনাল বা প্রাইভেট গ্রুপ আছে, ওইখানে আমাদের ক্লাসগুলো লাইভ রেকর্ড থাকে। ওইটা আপনারা পরবর্তীতে না বুঝলে ওইটা আবার রিপিট করে দেখার সুযোগ থাকবে। হ্যাঁ, আর ইনস্ট্যান্ট সবসময় চেষ্টা করবেন যে এসে ক্লাস করার, তাহলে প্রশ্ন করে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। হ্যাঁ, আর লাইভ দেখে ওইভাবে আসলে আগ্রহ থাকে না। আর আপনারা হচ্ছে এই লাইভ হচ্ছে এই ক্লাসটা রেকর্ড থাকার উদ্দেশ্য হচ্ছে আপনারা ইনস্ট্যান্ট কোনো কারণে আসতে পারলেন, যে কোনো একটা থাকতেই পারে কারণ, সেই কারণে আপনারা পরবর্তীতে দেখে নেবেন। হ্যাঁ, আর ক্লাস শেষে যারা নতুন আছেন ওইটা গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের আসলে ভয়েস চেঞ্জ নিয়ে অনেক সময় আমরা দিতে পারি। সবসময় আমি আগাগোড়াই বলি যে আপনারা নোট খাতা তৈরি করবেন। নোট খাতা তৈরি করলে আপনারা পরীক্ষার আগে খুব সুন্দরভাবে রিভিশন দেওয়ার সুযোগ পাবেন। চাকরির ক্ষেত্রে নোট খাতা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটু সাউন্ড চেক করে দেখি। যারা যারা লাইভটি দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের কোর্স যেহেতু আমরা 7 মাসে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আসলে দ্রুত শেষ করলে যারা নতুন আছে তাদের জন্য একটু চাপ হয়ে যাচ্ছে, এই জন্য একটু স্লো আগাচ্ছি। হ্যাঁ, তারপরে আমাদের যে টার্গেট আছে, প্রতিদিনের টার্গেট, আমরা এই টার্গেটটা ফিল আপ করার চেষ্টা করব। আমাদের টার্গেট থাকবে যে শিখে জেনে বুঝে মানে আস্তে আস্তে আগানো, খুব বেশি তাড়াহুড়ো করবো না। আর সবাই চেষ্টা করবেন যে কোনো পরীক্ষায় ক্লাস টেস্টে অ্যাটেন্ড করার আগে অবশ্যই আগের যে পরীক্ষা বা টপিকগুলো পড়ানো হয়েছে ওইগুলো পড়ে পরীক্ষা দিন, তাহলে আপনার ইমপ্রুভমেন্ট বা জানার গভীরতাটা বোঝা যাবে। আর আপনি না, আচ্ছা, আপনি গ্রুপে অ্যাড আছেন না? গ্রুপে অ্যাড থাকলে রুটিন পেয়ে যাবেন, তারপর আপনাকে দিব, সমস্যা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস শুরু করি। আমাদের এমনি আজকে একটু লেট হয়ে গিয়েছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ কি, বা সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? এটা অনুজ্ঞামূলক বাক্য বলতে পারেন, সেটা আদেশ সূচক হতে পারে, অনুরোধ হতে পারে, হ্যাঁ, উপদেশ হতে পারে, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? যে ভার্ব দিয়ে শুরু হয়। প্রাথমিক ভাবে আমরা চিনতে পারি যে ভার্ব দিয়ে শুরু হবে। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভার্ব দিয়ে শুরু। কয়েকটা নিয়ম আছে ভার্ব দিয়ে শুরু। এই ক্ষেত্রে আমাদের উদাহরণ কি হতে পারে? যে ডু ইট, যেটা করো, এটা কি বোঝাচ্ছে? আদেশসূচক বাক্য না? এরপরে কি আছে? লেট দিয়ে শুরু হতে পারে। লেট দিয়ে যদি শুরু হয় সেই ক্ষেত্রে সেন্টেন্সটা কি হতে পারে? এরকমও দিতে পারে যে লেট মি ট্রাই। তারপরে কি হতে পারে? লেটস প্লে। এই ধরনের অনেক বাক্য হতে পারে। হ্যাঁ, এখন এই বাক্যগুলোকে আমরা হচ্ছে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায় সেগুলো আমরা চেষ্টা করবো বা দেখবো। এগুলো এক একটা এক এক নিয়ম আছে, রুলস আছে। হ্যাঁ, আর আপনারা, আমি উদাহরণ দেখে দেখে ওইগুলো বোঝানোর চেষ্টা করব। আপনারা না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। ওকে, আমরা তাহলে প্রথম যে স্বাভাবিক নিয়ম, সেই নিয়মে চলে যাই। আমরা লিখেছিলাম যে ডু ইট। আচ্ছা, আমরা যদি ডু ইট লিখি, ডু ইট এর প্যাসিভের নিয়ম কি, বা প্যাসিভ কি হতে পারে? আচ্ছা, আমরা আগে লিখি লেট ইট বি ডান। তাহলে এখানে আমরা স্ট্রাকচারটা কি কি পেলাম? এই আপনারা অবশ্যই এরকম উদাহরণটা লিখবেন,
এবং উদাহরণের যে প্যাসিভ ভয়েসটা এটাও লিখবেন। লেখার পরে স্ট্রাকচার আমি বুঝাই দিচ্ছি। এইভাবে আপনারা যে কোনো জিনিস উদাহরণের মাধ্যমে শিখলে ওইটা মেমোরিতে বেশি দিন স্থায়ী থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে স্ট্রাকচার হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে আমাদের লেট আসবে। ঠিক আছে, আমরা ডু ইট, এটাকে আমরা অবজেক্ট ধরতে পারি। তাহলে অবজেক্টটি সাবজেক্টের স্থানে যদি নিয়ে আসি যে লেট ইট, এরপরে আমাদের যে নিয়ম বা স্ট্রাকচার সেই অনুযায়ী হচ্ছে বি। এরপরে আমরা জানি যে ভার্বের 3 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্ম কি? পারফেক্ট ফর্ম, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের একদম সহজ যে রুলস বা স্ট্রাকচার সেটা। তাহলে এরপরে আর কি কি আছে? এই ধরনের উদাহরণ আমরা আর কি কি করতে পারি বলেন? একটা উদাহরণ বলেন তো। হ্যাঁ, ওইটার ক্ষেত্রে আবার নিয়ম চেঞ্জ হবে। আচ্ছা, হ্যাঁ, ডু নট টেল এ লাই। এটার মানে এটার প্যাসিভ কি হতে পারে? হ্যাঁ বলেন। লেট নট এ লাই বি টোল্ড। আচ্ছা, এটা কি লেট নট এ লাই বি টোল্ড? হ্যাঁ, এটা মানে সঠিক না ভুল আপনারা বলেন, বলেন। এটার দুইটা নিয়ম আছে। দিতে পারেন, কিন্তু এটার আরেকটা নিয়ম আছে না। এটাই আপনারা আমরা করি, এটা প্রাথমিকভাবে এই নিয়মটাই মনে হয় বেশি মনে থাকবে। ঠিক আছে, আর এটা আরেকটাও আছে যে লেট নেভার। ও হ্যাঁ, রাইট রাইট। না, এটার ক্ষেত্রে রাইট রাইট। আচ্ছা, এটার ক্ষেত্রে এই নিয়মটাই সঠিক। ঠিক আছে, তাহলে আমরা পরের ইসে চলে যাই। সেটা হচ্ছে যে আমাদের যে কনফিউশনের জায়গা সেটা ক্লিয়ার করি। আবার লেখেন যে ডোন্ট ডু ইট, ওইটা তো সরি ওইটা লিখেছে, তাহলে হচ্ছে ডোন্ট হেট হিম, এটা লেখেন ডোন্ট হেট হিম। এই নিচেরটা স্বাভাবিকভাবে কি হবে নিয়ম অনুযায়ী? স্বাভাবিকভাবে হচ্ছে যদি অবজেক্টটি যদি ব্যক্তিবাচক না বোঝায় তাহলে নটটা আসবে হচ্ছে লেটের পরে। আর যদি ব্যক্তি বোঝায় তাহলে নটটা চলে যাবে যে অবজেক্টটা ব্যক্তি তারপরে। এখন এখানে অবজেক্টটা কি? হিম, লেট হিম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হওয়া উচিত বল? লেট না না, ব্যক্তির পরে দেবে লেট হিম। Let him not be hated. কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে যে কনসেপ্টটা ঠিক আছে কিনা। তাহলে আমরা নিয়মটা কি জানলাম? উদাহরণের মাধ্যমে আমরা শিখলাম যে অবজেক্টিভ প্রোনাউন, সাধারণত অবজেক্টিভ এখানে আমাদের অবজেক্টিভ কি প্রোনাউন না? প্রোনাউন বা ব্যক্তি যেটাই আপনি বোঝেন, মানে মূলত হচ্ছে আপনার বুঝতে হবে। হ্যাঁ, এটা একটু নোট করে লিখে নেবেন যে আমাদের অবজেক্টিভ প্রোনাউন বা যদি ব্যক্তি বোঝায় সেই ক্ষেত্রে আমাদের নটটি বসবে হচ্ছে প্রোনাউনের পরে। আর স্বাভাবিক ভাবে যদি অবজেক্টটি প্রোনাউন বা ব্যক্তি না বোঝায় তাহলে নট বসবে লেটের পর। এটা আগে বুঝে নিন। হ্যাঁ,
অবজেক্ট বা প্রোনাউনের পরে। তাহলে এটা নিয়ে কোনো কনফিউশন আছে কি? কে বুঝেন নাই? যে বুঝেন নাই সে অবশ্যই প্রশ্ন করবেন। ক্লাস থেকে একবারে ক্লিয়ার হয়ে যেতে হবে। যদি নট থাকে, নিয়ম হচ্ছে আমাদের ভার্বের পরেই যদি নট থাকে, ঠিক আছে, তাহলে যে অবজেক্টটি থাকবে সেটি ব্যক্তি বা প্রোনাউন যদি হয়, ঠিক আছে, তাহলে আমাদের নটটি চলে যাবে হচ্ছে ওই ব্যক্তি বা প্রোনাউনের পরে। আর যদি আমাদের ব্যক্তি বা প্রোনাউন যদি না হয়, তখন এই ক্ষেত্রে এই যে আমাদের কি আসতেছে, যে লেটের পরে নটটি চলে আসবে। এটা হচ্ছে আপনার যেভাবে আপনি নোট করে বা যেভাবে বুঝেন, ঠিক আছে, এক একজনের বোঝার বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম। আমি যেভাবে বুঝেছি সেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আবার আপনারা যেটা বুঝবেন সেটা আমাকে বলবেন, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, যে সবার একটা যে বোঝার যে ক্যাপাসিটি বা এক এক ধরনের যে বোঝা, যেটা আমরা সহজভাবে বুঝতে পারবো সেটা আমরা সবাই অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, এরপরের উদাহরণে আমরা চলে যাই, সেটা হচ্ছে আচ্ছা, এরপরে উদাহরণ হচ্ছে লেট হার সিং এ সং। লেট হার সিং এ সং, এটার প্যাসিভ ভয়েস যদি কেউ পারেন বলেন, তাহলে প্র্যাকটিস হবে। হ্যাঁ, লেট এ সং be sung by her। যে জানবেন তার হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে, আর যারা নতুন তাদের আরো সুন্দর করে বুঝে আপনারা শিখতে পারবেন। তাহলে এই নিয়মটা কি দাঁড়ালো, আমরা রুলস বা স্ট্রাকচার সেটা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনারা লিখেন যে লেটের পরে বা লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যক্তিবাচক যদি অবজেক্ট থাকে, লেটের পরে লেখেন যে লেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট কি কি হতে পারে? ব্যক্তিবাচক অবজেক্টের পরে মধ্যে থাকতে পারে মি, হিম, হার, আস, দেম, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। লেটে পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে এটা। এর স্ট্রাকচারটা প্যাসিভ ভয়েসের সরি, আচ্ছা, তাহলে প্যাসিভ ভয়েসে আপনারা রুলসটা কি দাঁড়াতে পারে, আমরা স্ট্রাকচারটা একটু ফলো করি। আপনারা স্ট্রাকচার কিভাবে লিখবেন সেটা আপনাদের দেখাই। আমি যেভাবে নোট করতাম, যে অনেক সময় স্ট্রাকচার আপনারা এভাবে লিখতে পারেন, যে এখানে প্যাসিভ দিলেন, যে প্যাসিভ দিয়ে লেট, এরপরে কি আছে, যে ব্যক্তিবাচক অবজেক্ট, এটা লিখে দিলেন যে ব্যক্তি, সরি এটা তো ব্যক্তিবাচক না, বস্তুবাচক অবজেক্ট। এর সং হচ্ছে আমরা বস্তুবাচক অবজেক্ট বললাম। এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এখানে ব্যক্তিবাচক হবে, এটা হচ্ছে বস্তুবাচক। বস্তুবাচকটা হচ্ছে এখানে বস্তুবাচক অবজেক্ট আপনারা দিলেন। এরপরে বি, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, এরপরে বস্তুবাচক অবজেক্ট, সরি ব্যক্তিবাচক, এটা তো ব্যক্তিবাচক, মানে এটা হচ্ছে স্ট্রাকচার। কিন্তু আপনার স্ট্রাকচার কিন্তু মাথার উপর দিয়ে যাবে, স্ট্রাকচার মনে থাকবে না।
কিন্তু আপনি উদাহরণটা বোঝার চেষ্টা করবেন যে উদাহরণটা কি বলছে। স্ট্রাকচার হচ্ছে আপনার উদাহরণ বুঝতে সহায়ক হিসেবে কাজ করবে, সহায়তা করবে। সেক্ষেত্রে আপনারা এটা জাস্ট মানে ফরম্যাটটা জানার জন্য আপনারা লিখে রাখবেন। পরে যখন দেখা যাচ্ছে যে অনেকদিন এটা ক্লাস হলো, 1 মাস পরে যখন পড়তে যাবেন তখন দেখবেন যে সবগুলো নতুন। সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা যদি আপনার এইভাবে লেখা থাকে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে এই স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা হয়েছে বা এই প্যাসিভ ভয়েসটা হয়েছে। আমাদের আজকে ইম্পারেটিভ শেষ করতে হবে, ইন্টারোগেটিভ শেষ করতে হবে। এরপরে এই যে চলে আসছে, লেখেন যে নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেভার টেল এ লাই, এই ক্ষেত্রে দুইটা নিয়ম। লিখছেন সবাই? বলেন কি কি হতে পারে। বলেন লেট নট এ লাইট এভার বি টোল্ড। আরেকটা নিয়ম নেট নেভার এ লাইট বি টোল্ড। এটার দুইটা ফরম্যাট বা দুইটা নিয়ম, আপনি যেটাই বলেন দুইভাবে আপনি করতে পারেন। এটাকে যদি, এটা তো আমাদের নেভার টেলের লাই মানে কি কখনো মিথ্যা বলো না এরকম বোঝাচ্ছে, তাহলে আমরা নেভার যেহেতু আছে এটা নেগেটিভ হিসেবে আমরা ধরলাম। নেগেটিভ ধরলে আপনি আপনি যখন এভার ব্যবহার করবেন তখন লেটের পরে অবশ্যই নট ব্যবহার করতে হবে, কারণ আমাদের ফরম্যাট কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ বোধক হলে হ্যাঁ বোধক, না বোধক হলে না বোধক, ঠিক আছে? প্যাসিভ ভয়েসে কিন্তু একই ফরম্যাট থাকবে। আর এরপরের যে নিয়মটি সেটা হচ্ছে লেট নেভার। আপনি নেভার যদি রাখেন তাহলে আমার ইভারের দরকার হচ্ছে না, ঠিক আছে? দুইটা অপশন থাকবে না, এমসিকিউতে থাকবে, এমসিকিউতে থাকবে না। প্রাইমারিতে যদি থাকে তাহলে দুইটাই কারেক্ট, কিন্তু স্বাভাবিকভাবে দুইটা অপশন থাকে না, যে কোনো একটা থাকবে। অনেক সময় হচ্ছে পরীক্ষকরা কনফিউশন করার জন্য এটা করে যে কি একই প্রশ্নে দুইটা উত্তর, তাহলে প্রশ্ন কি ভুল নাকি? আচ্ছা, এটা কি বোঝা হয়েছে সবার? এগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস, আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। এরপর আমি একজন একজন করে ধরবো যে মানে এটা পারেন কিনা। আপনি যখন না পারবেন বা না বুঝবেন ওইটা বেশি দিন ব্রেনে থাকবে। আপনি প্রথম চান্সে পারলে বা প্রথম চান্সে দেখা মাত্র যদি মানে না জানা সত্ত্বেও যদি পারেন তাহলে ওইটার স্থায়িত্ব কম, কিন্তু আপনি যখন ভুল করবেন ব্রেন একটু কাজ করবে 2-4-5 সেকেন্ড, তখন ওই জিনিসটা মনে থাকে বেশি। আর এমসিকিউ ক্ষেত্রে বরাবরই বলি যে এমসিকিউ ডাইরেক্ট আপনি উত্তর দেখবেন না, আগে একটু চেষ্টা করবেন যে এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে, ওটা কয়েক সেকেন্ড ভেবে তারপরে উত্তর দেখে আপনি একটু পড়বেন। ওকে, এরপরে আরেকটা নিয়ম আমরা ফলো করি যে লেখেন যে নৈতিক বা বাস্তবিক অপরিহার্য উপদেশ বোঝালে, নৈতিক বা বাস্তবিক অপরিহার্য উপদেশ বোঝালে সবাই লিখছেন যে নৈতিক বা বাস্তবিক অপরিহার্য উপদেশ বোঝালে, সেক্ষেত্রে যদি সেন্টেন্সে লেট না থাকে, লেট যদি না থাকে তাহলে শুড বি ব্যবহার করতে হয় বা ব্যবহার করতে হবে। লেট না থাকলে শুড বি ব্যবহার করতে হবে। এখন আমরা সেন্টেন্সটার অর্থ বোঝার চেষ্টা করবো। যে কোনো সেন্টেন্স যখন আপনি পড়বেন বা লিখবেন
তাহলে সবার কি লেখা হয়েছে যে নৈতিক বা বাস্তবিক অপরিহার্য উপদেশ বোঝালে সেক্ষেত্রে লেট না থাকলে শুড বি ব্যবহার করতে হবে। এখন এই অবে ইওর প্যারেন্টস এর বাংলা অর্থ কি? হ্যাঁ, সম্মান করো, মেনে চলো। তাহলে এটা কি বোঝাচ্ছে? যে নৈতিক, নৈতিক একটা বিষয় না, নৈতিক উপদেশ এরকম এক কিছু বোঝাচ্ছে না? তাহলে এই ক্ষেত্রে আমাদের প্যাসিভ ভয়েস কি হবে? ইওর প্যারেন্টস। Your parents should be obeyed. কি বোঝা গেল? ওকে, এগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। এরপরে পরের রুলসে বা নিয়মে যান যে প্লিজ বা কাইন্ডলি থাকলে, প্লিজ বা কাইন্ডলি থাকলে এই যে সেন্টেন্স গুলো আপনাদের করাচ্ছি এটা বিগত সালের প্রাইমারি নিবন্ধন বিসিএস যে কোনো না কোনো পরীক্ষা আসছে, সেগুলোকেই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে। এগুলো লিখে রাখবেন, দেখবেন যে এইখান থেকে অনেক পরীক্ষায় কমন পেয়ে যাবেন। আর বিশেষ করে অপশন ছাড়া সবসময় লেখা বা পড়ার চেষ্টা করবেন, অপশন ছাড়া। কারণ এগুলো যখন লিখিত পরীক্ষা আসবে তখন কিন্তু অপশন থাকবে না, তখন নিজেই কিন্তু বুঝে বুঝে লিখতে হবে, করতে হবে। তাহলে এর পরের শব্দ আপনারা লিখেছেন না? ওকে, তাহলে আমরা ইন্টার দ্য হাউস, দেখেন enter the house by this gate. Enter the house by this gate. এই ক্ষেত্রে আমাদের কি হবে? আমরা প্যাসিভ ভয়েসটা লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। You are requested to enter. আপনার দেখতে অসুবিধা হচ্ছে? তাহলে একজন একটু এক্সচেঞ্জ হয়ে বসলে হয়। তাহলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ইউ আর, তাহলে দেখেন ইউ আর রিকোয়েস্ট টু, তাহলে কি আছে যে ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার দ্য হাউস। হ্যাঁ হ্যাঁ, ইউ আর রিকোয়েস্টেড, এটা কি আছে? আমরা প্যাসিভ করতেছি, আমরা কি করতেছি? প্যাসিভ করতেছি না? প্যাসিভের নিয়ম কি? যে ভার্বের পরে ভি3 হতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও সরি, ইডি হবে, সরি। ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার দ্য হাউস। It is the kind of sentence in sentence ভাব থেকে কি বুঝতে হবে? রাইট। ও তাহলে আমরা বলতে ভুল গেছে যে প্লিজ বা কাইন্ডলি বোঝালে, ঠিক আছে, প্লিজ বা কাইন্ডলি বোঝালে যে এন্টার দ্য হাউস বাই দিস গেট, তাহলে কি বোঝাচ্ছে? যে এই যে দরজা, এই যে দরজা, এই যে দরজা, যে এই রুমে বা এই বাড়িতে আপনি এই দরজার মাধ্যমে প্রবেশ করুন, কি বোঝাচ্ছে? অনুরোধ বোঝাচ্ছে না? হ্যাঁ, আমি কাউকে এইভাবে বললে প্লিজ বা কাইন্ডলি বোঝাচ্ছে। প্লিজ অর্থ কি? যে অনুরোধ, দয়া করে, কাইন্ডলি অনুগ্রহ করে যে আপনারা এই দরজাতে প্রবেশ করুন। সেই ক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী ইউ আর রিকোয়েস্টেড টু, এইটুকু আমাদের দিতে হবে। এটা হচ্ছে আপনার স্ট্রাকচার, যে অনুরোধ বা হ্যাঁ, আর বাকি সেন্টেন্স, কারণ আমরা জানি এখানে আমাদের হয়েই গেছে যে আর রিকোয়েস্টেড, এখানে আমাদের প্যাসিভ হয়ে গেছে। প্যাসিভের যে আমরা স্ট্রাকচার যদি ধরি, আর এরপরে এন্টার দ্য হাউস বাই দিস গেট, টুর পরে তো আমরা বারবার চেঞ্জ করে আমাদের প্রয়োজন আসতেছে না, যা আছে তাই কি, ঠিক আছে? জি, তবে আমার জানা মতে এই নিয়ম বা এই অর্থ বোঝালে এটাই হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরের সেন্টেন্সে চলে যাই।
কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব, যেগুলো কোনো নিয়ম কানুন মানে না। এরকম একটা নিয়ম আচ্ছা, আরেকটা এই উদাহরণেরই আরেকটা করেন যে প্লিজ কিপ কোয়াইট। এখানে এইভাবে দেওয়াই আছে যে প্লিজ কিপ কোয়াইট। তাহলে এই ক্ষেত্রে নিয়ম কি হবে? হ্যাঁ, এখানে কিন্তু একদম সেন্টেন্সে উল্লেখই আছে যে দয়া করে আপনি চুপ থাকুন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের হবে ইউ আর রিকোয়েস্টেড টু, না প্লিজ তখন আর হবে না, কিপ কোয়াইট, কিপ কোয়াইট। তাহলে আমি আর লিখলাম না, ঠিক আছে, কিপ কোয়াইট। তারপরে প্লিজ কাইন্ডলি যদি সরাসরি থাকে তাহলে তো বুঝবে না। গ্রুপে তো শেয়ারই দেওয়া হয়নি। ওকে, এক্সেপশনাল একটা নিয়ম দেখি, এটা প্রাইমারি সহ বিভিন্ন পরীক্ষায় এসেছে। সেটা হচ্ছে লেখেন যে প্লাগ মি এ ফ্লাওয়ার, প্লাগ মি এ ফ্লাওয়ার। এটার প্যাসিভ কি হবে? হ্যাঁ, এটা কিন্তু সহজ। না না, আপনি পরে বলেন। বৃষ্টি আপা আপনি বলেন কি হবে? হ্যাঁ, বাই মি। এইখানে হচ্ছে মজার বিষয়। লেট এ ফ্লাওয়ার, let a flower be plucked. ড্যাশ দিলাম মি। বলেন এখানে কি কি হতে পারে? বৃষ্টি আপু বলছেন বাই, আর সিনথিয়া টু। আচ্ছা, আমরা দেখি কি কি অপশন আসতে পারে। বাই টু, তারপরে কি উইথ, তারপর হ্যাঁ ইন, ইন অ্যাট। এই এই যে না, মজার বিষয় দেখেন, এই যে যে এতগুলো শব্দ না, এর একটা হবে না, একটাও হবে না। এইখানে হবে হচ্ছে ফর। এই জন্য হচ্ছে এই এই প্রশ্নটা বেশি আসে। হ্যাঁ, এই যে শব্দ, এই শব্দের পরে প্রিপোজিশন সবসময় ফর। এটা এই যে যারা বিগত সালে প্রশ্ন করছেন তারা কিন্তু এটা দেখবেন। এই একটা কনফিউশনের জন্যই এই প্রশ্নটা আসে, সেটা লিখিত হোক সেটা এমসিকিউ হোক। বিষয়টা বোঝা গেল যে আমাদের কত ধরনের মাথায় আসলো উইথ, বাই, টু, ইন, অ্যাট, কিন্তু এই জিনিসটাকে মাথায় আসছে? আসে নাই। এই জন্যই হচ্ছে এই প্রশ্নটা আসে। আর এটাই আপনাদেরকে একটু মাথাটা একটু রিসার্চ মানে একটু করে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য হচ্ছে ব্রেনকে কাজে লাগাতে হবে। আচ্ছা, আর হচ্ছে পড়া হচ্ছে চাকরির পড়াকে আপনি যদি প্রেশার নেন তাহলে আপনার ওই পড়াটা বেশি স্থায়ী হবে না, তখন মানে এলোমেলো হয়ে যাবে। কিন্তু চাকরির পড়াকে আপনি আমি যদি কিছু কেউ খারাপ ভাবে নেবেন না, মেয়েরা যদি সিরিয়াল দেখতে পছন্দ করে চাকরি পড়াকে ওই সিরিয়ালের সাথে তুলনা করে পড়বেন, যে এটা আমার দেখতে ভালো লাগে, এটা পড়তে ভালো লাগে, এটা আমার করতে হবে, তখন আপনি এনজয় করবেন। আর এইভাবে মজার মাধ্যমে শিখবেন, তাহলে ভালো লাগবে। আর বেশি বেশি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিলে দিতে দিতে দেখবেন যে প্রথমে 5 পাইছেন, 7 পাইছেন, আস্তে আস্তে কিন্তু আপনার বাড়বে। এই যখন বাড়বে, তখন স্কোর বাড়লে তখন কিন্তু নিজের একটা কনফিডেন্স কাজ করবে। এই জন্য সবসময় যে কোনো সিনিয়র যারা আছেন, যারা বড় বড় অফিসার হয়েছেন, সবাই বলে যে বেশি বেশি পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। আচ্ছা, এরপরে আমাদের মোটামুটি ইম্পারেটিভ শেষ। এরপরে আর কিছু যদি এক্সট্রা থাকে আমরা পড়বো। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শুরু করি। লেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেশ কয়েকটা নিয়ম আছে।
ওকে, ডাবল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থ কি? এটা এটা কিন্তু হাসার বিষয় না, অনেকে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এই যে অর্থগুলো বা বেসিক যে বিষয়গুলো এগুলো জানি না, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। চাকরির ক্ষেত্রে প্রতিটা বেসিক সহ খুঁটিনাটি বিষয় আপনার জানতে হবে, নাহলে কিন্তু আপনি অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। হ্যাঁ, আর এই খুঁটিনাটির বিষয় জানা লাগতো না যদি আপনারা বা সবাই আমরা যদি ছোটবেলা থেকে পড়াশোনা করে আসতাম, কিন্তু আমরা এখন ঠেকে গেছি। ঠেকে যাওয়ার কারণে চাকরি পেতে গেলে আমাদের বিস্তারিত জানতে হচ্ছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে? হ্যাঁ, প্রশ্নবোধক বাক্য। এটা ওই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিন্তু বিভিন্ন ভাবে আমরা ছোটবেলা থেকে করে আসছি, ওইটাও ধাপে ধাপে আমরা যাব। ওই ট্রান্সফরমেশন সেন্টেন্সটা আমাদের কাজে লাগবে হচ্ছে সেন্টেন্স কারেকশন নামে একটা প্রশ্ন এসে থাকে আমাদের পরীক্ষায়, সেইগুলোতে আমাদের কাজ লাগবে। তারপরে মানে প্রতিটা বিষয় আপনার গ্রামারের সব বিষয়ই আপনার ওই সেন্টেন্স কারেকশনের মধ্যে আমরা ধরতে পারি। তাহলে আমরা প্রথমেই শুরু করি। লেখেন যে ডু ডিড ডাজ দ্বারা শুরু হলে, কোন ইম্পারেটিভ সেন্টেন্স ডু ডিড ডাজ দ্বারা শুরু হলে হ্যাঁ, ও সরি, ইন্টারোগেটিভ। ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডু ডিড ডাজ দ্বারা শুরু হয়, তাহলে আমাদের কি কি হতে পারে? আমরা একটা উদাহরণ দেখি। Does he speak English well? Does he speak English well? Does he speak English well? এটা হচ্ছে বেসিক একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েস আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ডু ডিড ডাজ থাকলে প্রথমে আমাদের নিতে হচ্ছে অক্সিলারি ভার্ব যদি থাকে, ডু ডিড ডাজ এর পরিবর্তে আমরা নেব অ্যাম ইজ আর। আমরা আগে উদাহরণটা ক্লিয়ার করি। আচ্ছা, কে পারবেন বলেন? Is হ্যাঁ, ইজ he হি spoken স্পোকেন? হ্যাঁ, ইজ হি স্পোকেন English well ইংলিশ ওয়েল by বাই him? হিম? By him. হিমই হবে, হিম। এইখানে একটা মারাত্মক ভুল হবে, By him কেন? By him. It's বলতেছি। এখানে একটা মারাত্মক ভুল হয়েছে, বলেন কি? এটা কিন্তু মারাত্মক এবং সেনসিটিভ। এই আপনি যদি এই কোশ্চেন মার্ক যদি না দেন, তাহলে কিন্তু আপনার উত্তর ভুল। এটা লিখিতর ক্ষেত্রে হোক, এমসিকিউতে তো থাকবে, লিখিত ক্ষেত্রে কোশ্চেন মার্ক না দিলে আপনার উত্তর ভুল। এখন আমরা এই নিয়ম যে ডু ডিড ডাজ এর যে রুলস বা স্ট্রাকচার, সেটা হচ্ছে এখানে এটা ডু ডিড ডাজ, এটা কোন টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি বসে? অ্যাম ইজ আর। আমরা লিখি অ্যাম ইজ আর, তাহলে আমরা সেটা পেলাম। এখানে অক্সিলারি ভার্ব বসবে, আমরা জানি যে ডু ডিড ডাজ যদি উঠে যায় তাহলে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এরপরে আমাদের নিয়ম বা রুলস অনুযায়ী কি আসবে? সাবজেক্ট। আপনারা স্ট্রাকচারটা লিখে নেবেন। ও হ্যাঁ, সরি, এটা হবে ইংলিশ। By him কেন হলো বুঝতে পারলাম না। কোনটা? Sir, he has the by spoken English. আচ্ছা, আমি না ধাপে ধাপে আসতেছি। এখানে হবে যে ইংলিশ হবে। না, আমি এটা খেয়াল করিনি। দাঁড়ান। is English is আচ্ছা, আমি এটা আমার লেখতে একটু ভুল হয়েছে। ইজ ইংলিশ is spoken well by him. Ever to listen. স্পোকেন ওয়েল। দেখ, আমি হচ্ছে এই ভাইয়ের কথা ধরে আগাইছি তো, ঠিক আছে। ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, এটা হবে, ঠিক আছে।
ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। তাহলে আমাদের নিয়ম বা রুলস অনুযায়ী আমি যার বসবে, এরপরে হচ্ছে অবজেক্টই ছিল সেটা আমরা নিয়ে আসলাম। হ্যাঁ, এটা আপনার স্ট্রাকচার এভাবে লেখেন, এরপরে V3, এরপরে বাই, এরপরে যে সাবজেক্ট বা যেটাই আপনি ধরেন সেটা। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, আমাদের এই ওয়েলটা কি এখানে এই ইংলিশ সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য। হ্যাঁ, তাহলে আমাদের কি দাঁড়ালো যে ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, এর বাংলা অর্থ কি হতে পারে বলেন তো? বাংলা অর্থ কি হতে পারে? আচ্ছা, আমরা প্রথমটাই অর্থ বুঝি যে আমাদের প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস কি অর্থ দাঁড়ায়, প্যাসিভ ভয়েসে কি অর্থ দাঁড়ায়, আমরা আগের দিন পড়েছিলাম। হ্যাঁ, সে কি ইংরেজি ভালো পারে বা সেই কি ইংরেজি ভালো বলতে পারে? বলতে পারে স্পোকেন। হ্যাঁ, English spoken well by him. তারপরে কি এটা নিচেন, উপরেরটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা অ্যাক্টিভ ভয়েস কি পড়ছিলাম যে কর্তৃবাচক কর্তৃবাচ্য হচ্ছে কর্তা নিজে করবে, আর এটা হচ্ছে কর্মবাচ্য যে কর্তার দ্বারা করা হবে। তাহলে আমাদের নিচের অর্থটা কি দাঁড়ালো? English translation English বলা হয় হ্যাঁ, তার দ্বারা কি ইংলিশ, তার দ্বারা, কারো দ্বারা। প্যাসিভ ভয়েস হচ্ছে কারো দ্বারা বা কারো মাধ্যমে। ঠিক আছে, আর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সরাসরি সে নিজে কাজটি করতেছে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে তার দ্বারা কাজটি হচ্ছে। ঠিক আছে, এই কনসেপ্ট গুলো জাস্ট বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক রুলসটা গেল যে ডু ডিড ডাজ থাকলে কি হবে। এরপরে লেখেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ঠিক আছে, এরপরে প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? ইজ হি ইটিং ফ্রুট? ইজ হি ইটিং ফ্রুট, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি এইখানে ওয়াজ থাকতো পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা একসাথে দুইটা টেন্সের বিষয় জানবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্যাসিভ কি হবে? সিনথিয়া বলেন। বলেন প্যাসিভ কি হবে? আগেরটা নিয়ম যদি আমরা ধরি বা ফলো করি, মানে প্রাথমিক যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত? is fruits being এই বিং কেন আসলো? আমরা প্রথম ক্লাস যারা করছে বুঝবে। হ্যাঁ, by suggesting মূল কনসেপ্ট হচ্ছে আমাদের এটা কন্টিনিউয়াস ফর্মে আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস, যেটা এটা ওয়াজ থাকলে পাস্ট কন্টিনিউয়াস হলো। কন্টিনিউয়াস থাকলে আমাদের এই ইটিং এর পরিবর্তে যে আইএনজি থাকে বি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বিং হয়। ঠিক আছে, তাহলে ইজ ফ্রুট বিং। আমরা স্ট্রাকচার কি পেলাম যে এখানে আমরা একবারে লিখবেন যে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এরপরে আপনারা কি দেবেন? অবজেক্ট। এরপরে দিবেন বিং। এরপরে দেবেন V3। এরপরে বাই প্লাস আমরা যদি এটাকে সাবজেক্ট ধরি সাবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার। মানে উদাহরণ পড়বেন এবং স্ট্রাকচার লিখে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের একসাথে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা গেল। কারো কোনো কনফিউশন? ওকে।
এরপরে কিছু এক্সক্লুসিভ শব্দ লিখবেন, এই শব্দ থেকে হচ্ছে বেশিরভাগ প্রশ্ন আসে, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলা। এখন লেখেন যে WHO যুক্ত, আমরা যে ডাব্লিউ এবং এইচ যুক্ত যে প্রশ্নবোধক, যে আমরা এটা প্রোনাউনও ধরতে পারি, হ্যাঁ, ইন্টারোগেটিভ প্রোনাউন, হ্যাঁ, WH কোশ্চেন যেটা বলে, সেটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে নিয়ম কি দাঁড়াবে। আমি উদাহরণটা দেখাবো একটা, যে স্বাভাবিকভাবে যেটা আছে, হু থট ইউ ফ্রেঞ্চ বা ইংলিশ, হু থট ইউ ইংলিশ, ইংলিশ। সবসময় কিন্তু এটা লেখার ক্ষেত্রে যে কোশ্চেন মার্কটা খেয়াল রাখবেন। আচ্ছা, এটার অর্থ কি? হু থট ইউ ইংলিশ, এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। এই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব কি কি ব্যবহার করতে পারি? ওয়াজ বা ওয়ার। কিন্তু এখানে ইউ আছে, ইউ থাকলে কি হবে? ওয়ার। আর যদি এটা যদি টিস থাকতো, সেটা কোন টেন্স হতো? প্রেজেন্ট টিস। হ্যাঁ, এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে থাকতো। প্রেজেন্ট টেন্সে থাকলে তখন আমরা এখানে যদি হু থট হিম, আমরা যদি হিম ব্যবহার করতাম, হিম যদি ব্যবহার করতাম, সেই ক্ষেত্রে আমাদের কি হতো? ইজ হতো, ইজ হতো। কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন আমরা এটার প্যাসিভ করি। ওকে, সুমনা দেখা যায় না, লাল মার্কার আমরা ব্যবহার করতেছি। ওকে, সুমনা বলেন এটার উত্তর কি হবে? না, যে পারে না তাকে জিজ্ঞাসা করবো, তাহলে তার মনে থাকবে। শুভ্রানা, আপনি বলেন যে এটা কি হবে? আচ্ছা, হু থাকলে আমরা কি দেবো? বাই হোম, বাই হোম। তারপরে কি হবে? বাই হোম, না ইংলিশ হবে না তো, বাই হোম বলেন। আমাদের নিয়ম অনুযায়ী কি হবে? অক্সিলারি ভার্ব আসবে না? বাই হোম, ওয়্যার, তারপরে ইউ, তারপরে কি আসবে? হোয়াট, ইংলিশ। এখন এটা শেষ করেন, তারপরে আমি বলতেছি। ও কোশ্চেন মার্ক আমরা দিইনি, এই কোশ্চেন মার্ক দিবেন যে বাই হোম ওয়্যার ইউ টট ইংলিশ। এইখানে কিছু কিছু WH কোশ্চেনের মধ্যে কি কি শব্দ আছে বলেন, একসাথে আমরা সব নিয়ম শিখবো। WH এর পরে কি হতে পারে? ওয়্যার, when, তারপর why, what, আর একটা এক্সক্লুসিভ, সেটা হচ্ছে how। এই সব কয়টা যদি থাকে, শুধু হুর ক্ষেত্রে বাই হোম হবে, আর বাকি যেগুলো থাকবে সেইগুলোই বসবে। এটা একটু লিখে রাখেন, সরাসরি বসবে। বাকি যে শব্দগুলো থাকবে সেইগুলো সরাসরি বসবে। আমরা উদাহরণে যাব। লিখে নিন যে হু থাকলে শুধুমাত্র হু চেঞ্জ হবে, বাই হোম বসবে, আর বাকি যা আছে তাই থাকবে। লেখা হয়েছে? আচ্ছা, এটার স্ট্রাকচার কি আসবে তাহলে? বাই হোম প্লাস অক্সিলারি ভার্ব, এরপরে আপনি এটা সাবজেক্ট বলেন বা অবজেক্ট বলেন, যাই বলেন, তারপরে এটা V3, তারপরে যে সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে যে বিষয় থাকবে ইংলিশ, সেই ইংলিশটা। এটা হচ্ছে জাস্ট স্ট্রাকচার। এখন আমরা এক্সেপশনাল একটা প্রশ্নে যাই।
হাউ ক্যান ইউ ডু দিস, লেখেন যে হাউ ক্যান ইউ ডু দিস। হাউ ক্যান ইউ ডু দিস, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ বলেন। How হাউ can ক্যান you ইউ be বি down? ডান, আর একটু বাকি রয়ে গেছে আমাদের, এইটা ভুল হয়েছে। এখানে ইউটাই হচ্ছে আমাদের শেষে যাবে, কেন যাবে বলতেছে, এটা কয়টা আছে প্রোনাউন? দুইটা প্রোনাউন। হাউ ক্যান দিস বি ডান By বাই ইউ। এটা তোমার দ্বারা কিভাবে হলো, বা তুমি এটা কিভাবে করলে, তোমার দ্বারা কিভাবে করলে? এই যে এটা কিন্তু বারবার ভুল হবে, দেখেন এই যে কোশ্চেন মার্ক, এটা এক্সেপশনাল এই কারণে, এই জন্য এটা নিছি। আরেকটা বিষয় আপনার স্ট্রাকচারে অ্যাড করবেন যে একটা সেন্টেন্সে অতিরিক্ত যদি দুইটি প্রোনাউন থাকে, ঠিক আছে, অতিরিক্ত যদি দুইটি প্রোনাউন থাকে সেই ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত তো আমরা এর আগে করছি, এই পর্যন্ত শেষ, তাই না? এক্সট্রা আমাদের তাহলে বাই প্লাস অতিরিক্ত সেই প্রোনাউনটা যোগ হবে। থাকে হ্যাঁ, অতিরিক্ত যদি দুইটি প্রোনাউন থাকে, আপনারা লিখবেন যে দুইটি যদি প্রোনাউন থাকে, আপনি যেভাবে বোঝেন যে প্রথম প্রোনাউনটি শেষে দিতে পারেন, আর শেষেরটা আমাদের যে কোশ্চেন বাচক যে শব্দ থাকবে তারপর অক্সিলারি ভার্ব তারপরে আসবে। এই কনসেপ্টটা শুধু আপনার বুঝতে হবে, আপনি যেভাবেই বোঝেন। এটা আমার কথা মতোই যে বুঝতে হবে এমন কোনো বিষয় না, ঠিক আছে? আরেকটা উদাহরণে আমরা চলে যাব। আরেকটা উদাহরণ করলে আমরা ক্লিয়ার হতে পারবো। সেটা হচ্ছে, সবাই লিখবেন, সেটা হচ্ছে হোয়ার ডিড ইউ সি হিম, এটা ক্লিয়ার হবে। হোয়ার ডিড ইউ সি হিম, এটা আমরা এই নিয়মে করব, কিন্তু এইখানে একটু ব্যাপার আছে। এটা এর আগের দিন আমি বলে দিয়েছিলাম যে মডাল ভার্ব থাকে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, এইগুলোর পরে অবশ্যই বি ভার্ব বি বসবে, ঠিক আছে? আগের দিন আমরা বলেছিলাম যে মডাল ভার্বের পরে বি বসবে। তাহলে এইটা আমরা করার চেষ্টা করি। তাহলে